৭১-এর মার্চে শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু। মানচিত্রকে বাঁচাতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবেলার আশ্বাস কর্তৃপক্ষের। রাজধানীর রামপুরায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়া। ময়নাতদন্তের পর জানা যাবে বলছেন চিকিৎসক। পদ্মা সেতুতে এখন পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই দুটি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মকাণ্ড। এবং বগুড়ায় রেলের জায়গা দখলের অভিযোগ, স্থাপনা নির্মাণ সহ জমিও বিক্রি করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানে লোকবল নেই অজুহাত কর্তৃপক্ষের। সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। শুরুতেই অগ্নিঝরা মার্চের খবর। আজ 1 মার্চ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছিল এ মাসেই। গণতন্ত্রের মূল আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে চেয়েছিল তৎকালীন পাক সামরিক সরকার। সাধারণ মানুষের মাঝে স্পষ্ট হয়ে উঠেছিল, বাংলাদেশকে স্বাধীন করতে না পারলে দেশের মানুষের উপর বৈষম্য আর নির্যাতনের অবসান ঘটবে না। তাই শোষণ থেকে মুক্ত হতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার যুদ্ধে। তবে ৭১-এ যে দেশের স্বপ্ন দেখা হয়েছিল তা আজও সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে অভিমত বিশিষ্টজনদের। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ৫২, ৬৬, ৬৯ এবং সবশেষ ১৯৭১। দীর্ঘ ১৯ বছরের রক্তঝরা বেগবান আন্দোলন নতুন করে এক জাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে ঢেউয়ের শীর্ষবিন্দু ছুঁয়েছিল ১৯৭১-এর মার্চ মাসে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও আজকের এই দিনে এক বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সে অন্যায়ের প্রতিবাদ করতে তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্রকণ্ঠে ভেসে আসে মুক্তির ডাক। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণের 18 দিন পরেই 9 মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে জাতি। যে যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর বুকে এক নতুন মানচিত্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। গবেষকরা বলছেন, স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এ মার্চকে কেন্দ্র করেই। ঢাকা কেন্দ্র হলেও ঢাকা থেকে যেসব দিক নির্দেশনা যেত, এগুলির প্রতি তাকিয়ে থাকতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। পূর্ব প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনার একটা ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে স্বপ্ন দেখা হয়েছিল ৭১-এ, স্বাধীনতার ৪৫ বছর পরেও তা সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের যে চেতনার কথাটি বলি আমরা, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠবে, এমন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছরের ঘটনাবলী যেটি প্রমাণ করে সেই জায়গাটায় যে সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়নি। যে চেতনা নিয়ে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল তা সবার মাঝে জাগ্রত করে রাখার কথা জানালেন তারা। ৭১-এর মুক্তির যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের নীতিতে ছিল না ধর্ম আর জাতিগত পরিচয়ের কোনো দ্বন্দ্ব। তারপরেও স্বাধীনতার পরবর্তী সময়ে এসেছে অনেক বাধা। তাই সেদিনের যোদ্ধারা বলছেন, যদি এ বাধা অতিক্রম করা যায় তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে অনেক দূর। শাফিন জাহিদ, সময় সংবাদ, নবীনগর, সাভার। বিএনপি জামায়াতের জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে ১০ম জাতীয় সংসদের ৯ম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কথা বলেন। এ সময় তিনি শিশু হত্যাকারীদের ঘৃণ্য জীব উল্লেখ করে বিকৃত মানসিকতার এসব হত্যাকারীদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিএনপি একটা জঙ্গি সংগঠন এবং জামাত, তাদের সাথে এই বিএনপি জামাত হচ্ছে এদেশে জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত। এখনো সেই ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। বিএনপি জামাত জোট নির্বাচনে আসেনি, এটা তাদের রাজনৈতিক একটা ভুল, কিন্তু সেই ভুলের খেসারত তো বাংলাদেশের জনগণ দেবে না, এই খেসারত তাদেরই দিতে হবে। আজকে তারা প্রতিটি ক্ষেত্রে, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে তারা তাদের প্রতীক নিয়ে অংশগ্রহণ করছে, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। এই ১/১১ পর ওই পত্রিকা সমানে আমাকে দুর্নীতিবাজ বানাবার জন্য মিথ্যা কথাগুলি লিখে গেছে, অসত্য তথ্য দিয়ে গেছে। আর সেই অসত্য তথ্যের সাপ্লায়ারকে ডিজিএফআই, তাদের সাথে কি এমন সখ্যতা ওই এডিটরের ছিল, আমি সেটাই প্রশ্ন করি। এদের ষড়যন্ত্র এখনো শেষ নাই। এরা এখনো ভাবে বোধহয় কোনো মতে যদি একটু গণতন্ত্রকে ধরাশায়ী করা যায় আর অগণতান্ত্রিক পন্থায় কিছু আসে, তাহলেই তাদের কপালটা খুলবে। আল্লাহর রহমতে বাংলাদেশে তা হবে না। যারা এই শিশু হত্যা করে তারা সমাজের সব থেকে ঘৃণ্য জীব, তাদেরকে আমি ধিক্কার জানাই। আর যারা এই শিশু হত্যার সাথে জড়িত, যদি কেউ পালিয়ে গিয়ে থাকে তাদের ধরিয়ে দিন, তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই আমরা দেব। জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টেফেন ব্লুম বার্নিকাট। গতকাল দুপুরে সাতক্ষীরায় ইউএসএইডের অর্থায়নে পরিচালিত এক মৎস্য খামার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বাংলাদেশ সহ পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই জঙ্গি তৎপরতা বিরাজ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলছেন, যা সত্যিই প্রশংসনীয়। দেখছেন সময় সংবাদ। চুলার অনিরাপদ সংযোগ, অন্য সেবা সংস্থা দ্বারা গ্যাস লাইনের ক্ষতি ও বিদ্যুতের খোলা তালের কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে এমন আশঙ্কা নগরবিদদের। তারা বলছেন, স্বয়ংক্রিয়ভাবে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় ভূমিকম্পের সময় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সারা দেশে প্রায় প্রতি বছরই গ্যাস লাইনের বিভিন্ন ত্রুটির কারণে ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, মূল সংযোগ থেকে বাসাবাড়িতে নেওয়া লাইনগুলো তৈরি হয় তুলনামূলক নিম্নমানের পাইপ দিয়ে, তাই সামান্য আঘাতেই এগুলোতে লিকেজ ভেঙে বা বেঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোবাংলার ৬টি কোম্পানির বৈধ সংযোগের পাশাপাশি সবগুলো সরবরাহ প্রতিষ্ঠানে রয়েছে বিপুল সংখ্যক অবৈধ ব্যবহারকারী। নিয়মিত তদারকি না থাকায় সব সংযোগই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য বিশেষজ্ঞদের। চুলা খুলে নতুন করে চুলা স্থাপন করে এই সময়ে আমার ধারণা তারা সঠিক মিস্ত্রি বা সঠিক ম্যান পাওয়ার নিয়োগ দিয়ে এই কাজগুলি করান না। তিতাস পরিকল্পিতভাবে নকশা প্রণয়ন করে সেই নকশা কাঠামো অনুযায়ী পুরো কার্যক্রমটা করেনি। ভূকম্পন অনুভূত হলে এই গ্যাসের লাইনগুলো রাইজারের গোড়ায় অথবা চুলার গোড়ায় ছুটে যেতে পারে, এবং সেই ছুটার পাশাপাশি বৈদ্যুতিক লাইনগুলো যেহেতু উন্মুক্ত, এগুলো স্পার্ক তৈরি করতে পারে, তাহলে একটি অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা তৈরি হতে পারে। খোলা তারে বিদ্যুৎ সরবরাহ ও গ্যাসের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করা আপাতত সম্ভব নয়। তাই ভূমিকম্পের সময় গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করাই তুলনামূলক সহজ সমাধান বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বিষয়টি তিতাসেরও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, যদি ভূকম্প বেশি অনুভূত হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু তার কার্যক্রমের দিক থেকে এতটুকু তা এগোয়নি। এর ফলে ভালনারেবিলিটি কিন্তু রয়েই গেল। স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য যেটা বলা হয়েছিল যে সেসমিক শাট আপ ভালভ, এই জিনিসগুলো কি এখন সংযোজন করতে হবে, সেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। এগুলো সংগ্রহের ব্যাপারে প্রক্রিয়াটাও চলমান আছে। দুর্ঘটনা রোধে সরবরাহ লাইন নিয়মিত তদারকি, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং গ্রাহক পর্যায়ে সেবার মান ও সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার। তবে চিকিৎসকরা বলছেন, খাদ্য বিষক্রিয়া না অন্য কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। এদিকে তদন্তে নেমেছে পুলিশ। বাকরুদ্ধ বাবা। প্রতিদিনের মতো সন্তানরা স্কুল শেষে বাসায় ফিরে খাবার খেয়ে ঘুমালেও আজকের ঘুম যে জীবনের শেষ ঘুম হবে তা হয়তো কখনোই ভাবেননি।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সোমবার বিকেলে ঘুম থেকে আর জেগে ওঠেনি সন্তান দুটি। স্বজনরা জানায়, বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে রোববার বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে অবশিষ্টাংশ বাসায় এনে ফ্রিজে রেখে দেন মা। সোমবার দুপুরে সেই খাবার খেয়ে সন্তানরা ঘুমাতে গেলে শত চেষ্টায় ঘুম থেকে আর ওঠেনি তারা। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 2টার দিকে ওরা একটা টিচার আসছে, অমনি পড়ছে, পড়ে খায় ঘুমাইছে, 4টার দিকে ঘুমাইছে। এই তো সন্ধ্যার দিকে ওর মা ডাকতেছে, উঠো না উঠো, নামাজ টামাজ পড়ো, আর নড়ে না। পরেও আমাকে ফোন দিছে, মিলা মেয়েটা তো নড়তেছে না, মেয়ে ছেলে দুটোর কি হলো, এরা উঠে না কে ঘুম থেকে। এই শেষ, আমি যাই দেখি একই অবস্থা। চিকিৎসক বলছেন, ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর মূল কারণ। আমি দেখার পর যেহেতু মৃত পাই, আমার কাছে সন্দেহজনক মনে হয়, আমি এই জন্য পোস্টমর্টেমে দিয়েছি। পোস্টমর্টেম হলে কনফার্ম হওয়া যাবে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। খাদ্যে বিষক্রিয়া সহ অসঙ্গতিপূর্ণ সব বিষয় মাথায় রেখেই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যখন ঘুম থেকে উঠতেছে না, তখন তার মা তাদের ডাকাডাকি করছে, বাবা উঠো, তো উঠতেছে না। তখন তার মা ওই তার আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর দিছে। আইসা তাড়াহুড়ো করে ওই যে আমাদের রামপুর বনশ্রীতে আর একটা হাসপাতাল আছে আলরাজি, সেখানে নিয়ে গেছিল। সেখান থেকে আলরাজি আবার ঢাকা মেডিকেল ডাক্তার দেখতেছি আমরা অন্য কোনো বিষয় আছে কিনা। নিহত নুসরাত আমান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণী আর আলবিয়ামান হোলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জঙ্গি তৎপরতা সহ অন্যান্য অপরাধ কমাতে তথ্য ভান্ডার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এতে থাকছে বাড়ির মালিক, ভাড়াটিয়া, গৃহকর্মী, গাড়ি চালকের ছবি সহ বিস্তারিত তথ্য। এছাড়া তথ্য থাকছে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানেরও। ডিএমপি কমিশনার জানিয়েছেন, 15 মার্চের মধ্যে নিজ নিজ থানায় এ তথ্য জমা দিতে হবে। এদিকে ডিএমপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। প্রতিদিনই বাড়ছে মেগাসিটি ঢাকার উপর মানুষের চাপ। জীবন ও জীবিকার টানে অনেকে বাধ্য হয়ে থাকছেন রাজধানীতে। আবার এই জনারণ্যে পরিচয় গোপন করে ঘাঁটি গাড়ছে জঙ্গিসহ নানা অপরাধের হোতারাও। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর, দক্ষিণ খান সহ বেশ কয়েকটি জায়গায় এ কায়দায় জঙ্গিদের আশ্রয় নেওয়ার প্রমাণ মেলার পর নড়েচড়ে বসেছে পুলিশ। উদ্যোগ নিয়েছে আগামী 15 মার্চের মধ্যে ভাড়াটিয়া, বাড়িওয়ালা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য নিয়ে তথ্য ভান্ডার গড়ার। এই তথ্যাদি আমরা নিচ্ছি শুধু ঢাকা মহানগরকে এবং ঢাকার সম্মানিত নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য, এবং এখানে এই তথ্যাদি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে আমাদের কাছে। এটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমার বাড়িতে থেকে আমার ভাড়াটিয়া যদি কোনো সন্ত্রাসী কার্য করে, আমি বাড়িওয়ালা হিসাবে তার দায় দায়িত্ব এড়াতে পারবো না। তার আশ্রয় দেওয়ার দায় দায়িত্ব, সহায়তার দায় দায়িত্ব, পৃষ্ঠপোষকতার দায় দায়িত্ব এড়াতে পারবে না। সবাই আইন আমলে আসবে। এদিকে পুলিশের এই উদ্যোগকে বেশ উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। না, আপনি যদি রাইট থাকি, আমার যদি আইডি কার্ড রাইট থাকে, আমার পরিচয় রাইট থাকে, এটা হয়রানি কেন না? আমি তো মনে করি এটা সেফ, এটা রাষ্ট্রের জন্য সেফ, এটা দেশের জন্য সেফ। আমরা কেন করব না? আমার আরেকটা বাড়ি আছে মিরপুরে, ওখানেও আমাদের এই কাগজগুলা যে আসছে থানার থেকে, আমরা অলরেডি ওখানে দিয়ে দিছি। সবার তথ্যগুলি যদি জানা থাকতো, তাহলে আমরা সেইভাবে কাজগুলি তারা রিপোর্ট করলে হয়তো দেখতে পারতাম যে কারো হাত জড়িত আছে নাকি। ঢাকা মহানগর পুলিশ আশা করছে সফলভাবে তথ্য ভান্ডারটি গড়ে তোলা গেলে রাজধানীর অপরাধ চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, এবার পরিচিত লেখকের পাশাপাশি নতুনদের বই বিক্রি নিয়ে খুশি প্রকাশকরা। মাসব্যাপী মেলা শেষে জানালেন বিক্রি হয়েছে 42 কোটি টাকার বই। এবং দিন দিন বাড়ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। বিপাকে শিক্ষার্থীরা, সমস্যা সমাধানের আশ্বাস উপাচার্যের। পদ্মা সেতু নিয়ে প্রতি মাসের 1 তারিখে সময় সংবাদ বিশেষ রিপোর্ট প্রচার করে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। আগামী বর্ষার আগেই 2টি পিলার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে পদ্মা সেতুতে। এরই মধ্যে 6 ও 7 নম্বর ব্লকে পাইল বসানো চলছে। আর বর্ষা মৌসুমে কাজের গতি স্বাভাবিক রাখতে নদীর চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত মূল সেতুতে 22% কাজের লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 16তম পর্ব। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অনিশ্চয়তা
আর মেঘের আধার ছিল শুরুতে। সেই অমানিসা কেটে গিয়ে আলোর পথে যাত্রা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর। এখন চলছে দুটি পিলার বসানো। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাজ শুরু হয় 7 নম্বর ব্লকে। 6টি পাইলের উপর একটি পিলার বসানো যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, তাই 7 নম্বর ব্লকে 3টি পাইল বসানোর পরই কাজ ধরা হয়েছে এই 6 নম্বর ব্লকে। আর এখন পর্যন্ত 6 নম্বর ব্লকে পাইল বসানো হয়েছে 2টি। আর এভাবেই আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে মাওয়া প্রান্তের দিকে আরও পাইল বসানোর কাজ শুরু হবে। 6 নম্বর ব্লকটি পদ্মার মাওয়া প্রান্ত থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফেব্রুয়ারি মাসের শুরুতে এখানে শুরু হয় কাজ। চীনের মেজর ব্রিজ কোম্পানির তত্ত্বাবধানে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। এখন পর্যন্ত এই ব্লকে যে 2টি পাইল নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে সেগুলোর দৈর্ঘ্য 70 মিটার করে। ক্রমান্বয়ে এখানে আরও 4টি পাইল বসানো হবে। তবে বর্ষায় পদ্মা নদীতে সর্বোচ্চ 40 থেকে 45 মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে পাইলগুলো পড়ে যাওয়ার আশঙ্কাকে বিবেচনা রেখে সবগুলো পাইলের সঙ্গে জোড়া দেওয়া হবে আরও 50 মিটার করে। এইভাবে 6টি পাইল বসে যাওয়ার পর সেগুলো রড, কনক্রিট ও বালু দিয়ে ভরাট করে ক্যাপ বসিয়ে দেওয়া হবে। আর তার উপর স্ট্রাকচার নির্মাণ করা হলেই পূর্ণতা পাবে একটি পিলার। সয়েল ইনভেস্টিগেশন এটা কাজ চলতেছে, এটা প্রায় আমাদের 70% হয়ে গেছে। 20টা টেস্ট পাইল হওয়ার কথা, এর মধ্যে আমাদের 10টার মতো হয়ে গেছে। সার্ভিস পাইলও আমরা 5টা পাইল হয়ে গেছে, 6 নম্বর আমাদের পাইল চলতেছে। চরের মাঝখানে একটা ক্যাম্প করার চিন্তা করছি যাতে লোকজনের যাতায়াত সহজ হয়। বর্ষায় মূল নদীতে তীব্র স্রোতের কারণে কাজ করা কঠিন হবে। বিষয়টিকে আমলে নিয়ে এই সময়টায় কাজের গতি স্বাভাবিক রাখতে এর মধ্যেই নদীর চর কেটে তৈরি করা হয়েছে চ্যানেল। বর্ষার সময়টায় এই চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। মেনলি জাঞ্জিরা সাইডে বেশি হবে, জাঞ্জিরা সাইডে স্রোত কম, তো ওই সাইডেই আমরা প্ল্যান করছি। পুরো প্রকল্পের কাজে গতি আনতে এই বছরের মধ্যে 1600 কিলোজুল ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার এবং 1000 টন ওজনের আরও একটি ভাসমান ক্রেন যোগ করা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গত 20 বছরে বগুড়া জেলায় বিপুল পরিমাণ রেলের জায়গা বেদখল হয়ে গেছে। প্রভাবশালীরা এসব জায়গা দখল করে বাড়িঘর ও মার্কেট নির্মাণ করেছেন। কেউ কেউ আবার বিক্রি করেছেন অন্যের কাছে। বেহাত হয়ে যাওয়া রেলের এসব জায়গা উদ্ধারে নেই কোনো কার্যকর ব্যবস্থা। রেলের ভূসম্পত্তি বিভাগের স্থানীয় কর্মকর্তা বলছেন, লোকবলের অভাবে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না। রবিউল ইসলামের ছবিতে মাজিদুর রহমানের রিপোর্ট। বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সান্তাহার থেকে সোনাতলা পর্যন্ত রেল লাইন রয়েছে 73 কিলোমিটার। জমি রয়েছে 1292 একর। এর মধ্যে রেলের অপারেশনের কাজে ব্যবহার হয় মাত্র 343 একর। বাকি জমি কিছু লিজ দেওয়া হলেও বেশিরভাগ জমি রয়েছে বেদখলে। শহরে জামিলনগরে মূল্যবান 7 একর জমিতে রয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর। দখলদারদের অভিযোগ, জহুরুল সহ 3 প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে তাদের কাছে এই জমি হস্তান্তর করেছে। আমি জহুরুল আর দোয়েলের কাছ থেকে এই জায়গাটা নিছি, ওরা আমাকে এভাবেই দিছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যেটা রেলের জায়গা। আমি 3 মাস হলে ভাড়া নিছি, রানার জায়গা, এখন রেলের জায়গা না কার জায়গা আমি জানি না। জায়গাটা ওই যে জহুরুল ভাই ছিল, উনি আমার কাছে স্থাপনা বাবদ অল্প কিছু টাকা নিছে। তবে জহুরুলের দাবি, রেলের কোনো জায়গা তিনি বিক্রি করেননি। না না, আমি কেন টাকা নেব? আমার তো জায়গাই নয়, এটা আমার জায়গা নয়, তো আমি টাকা নেব কেন? রেলের জায়গা বেচা যায় না, টাকাও নেওয়া যায় না। এলাকাবাসীর দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক। আবির ম্যাচ আছে, দোকানপাট যত আছে রাস্তাঘাট সব রেলের জায়গা। এই জমিগুলার আবার উচ্ছেদ করা হোক এবং উদ্ধার করা হোক, সরকার ট্যাক্স পাক, খাজনা পাক, এটা আমরা এলাকা হিসেবে আমরা দাবি। রেলের ভূমি সংশ্লিষ্টরা জানালেন, জনবল অভাবে সময় মতো উচ্ছেদ অভিযান করা যাচ্ছে না। যেখানে যে সংবাদ পাচ্ছি আমরা উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছি, প্রতি মাসে 2-3টা করে উচ্ছেদ প্রক্রিয়া চলমান। লোকবল বেশি হলে যে আমাদের সমস্যার সমাধান করা সহজ। বগুড়া রেলওয়ের কাছারি অফিসের তথ্য মতে প্রতি বছর এ জেলা থেকে নিজের জমি থেকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আয় হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুরের ইচুলি রামগঞ্জ সড়ক। ব্যস্ত এই সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে শত শত যানবাহন। ভাঙাচোরা এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্য সড়ক বিভাগ জানিয়েছে শিগগিরই মেরামত করা হবে। ফারুক আহমেদের পাঠানো তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2 দশক আগে চাঁদপুর সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মাণ করা হয় ইচুলি রামগঞ্জ সড়ক। গত 1 দশকে সড়কটি মেরামত ও সংস্কার না করায় 30 কিলোমিটার এলাকা জুড়ে 5 শতাধিক খানাখন্দকের সৃষ্টি হয়েছে। হেলে দুলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় যাত্রী ও চালকদের। এই অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এই রাস্তাটা মেরামত করে না, একটা ডেলিভারি রোগী নেওয়া যায় না। রাস্তাঘাটের যে অবস্থা, প্রতিদিনে 2-1টা দুর্ঘটনা ঘটতেছে। 30 কিলো রাস্তা পাড়ি দিতে অন্তত 2 ঘন্টার উদ্দেশ্য সময় লাগতেছে এবং কি গাড়ির অবস্থা তো শোচনীয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও বেহাল এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। বেড়িবাঁধের এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ রাস্তা, আমি অনুরোধ করবো এই সরকারকে যে এই রাস্তাটা যে অতি তাড়াতাড়ি এই সড়কটা মেরামত করে দেওয়া হোক। অবশ্য শিগগিরই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। একতা বাজার থেকে গল্লাক পর্যন্ত 10 কিলোমিটার সড়কাংশের মেরামত এবং ওভারলে কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করে কার্যাদেশ প্রদান করা হয়ে গেছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং বাকি সড়কাংশের জন্য আমরা একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে অলরেডি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ইচুলি রামগঞ্জ সড়কে প্রতিদিন সিএনজি, অটোরিকশা ও ট্রাক সহ সহস্রাধিক যানবাহন চলাচল করে। সময় সংবাদ, চাঁদপুর। সময় সংবাদে আরো থাকছে, ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। দলে ফিরলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে জিততে জোর দিতে হবে ব্যাটিংয়ে, মত বিশ্লেষকদের। সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কোরবান আলী নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। গত রাতে শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গত রাত 9:30টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের শরাবপুর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবানকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সকালে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। চিকিৎসক ও লোকবল সংকট সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অবশ্য সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1976 সালে প্রতিষ্ঠিত 100 শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয় 1998 সালে। কিন্তু জেলার 13 উপজেলায় প্রায় 32 লাখ মানুষের জন্য 5 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও এখনো শূন্য রয়েছে সবকটি পদ। 10 জন মেডিকেল অফিসার সহ 35 জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র 17 জন। পাশাপাশি দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন সহ স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। দাঁড়ায় থাকে সময় অনেকক্ষণ পরে ডাক্তার আসে, মানে সময় মতো এখানে আসে না। 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। লাইনের কোনো সিস্টেম নাই। বাচ্চাটাকে দেখাতে আসছিলাম, তো বাচ্চাটাকে এখন দেখবে না, বলছে যে কালকে দেখবো। আমরা গরিব মানুষ, আমরা তো পয়সার অভাবে এখানে আছি। এই বাচ্চারা ঘুরেছি যে শিশু ডাক্তার বসে নাই, এলাপরে আবার কালকে আসতে হবে। নার্স ও চিকিৎসকরা বলছেন প্রয়োজনীয় জনবল না থাকায় বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীর কথা ঠিকমতো মাঝে মাঝে শোনাও যায় না, কারণ প্রায় 200-র বেশি রোগী দেখা এখানে 4 ঘন্টা 5 ঘন্টা সময়ের মধ্যে খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। 9-10টা সিস্টারের দরকার, সেখানে আমরা 2 জন, কোনোদিন 1 জন। এভাবে আমরা রোগীদের সেবা নিতে পারি না। অবশ্য দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় প্লাস ডিজি অফিসে যোগাযোগ করছি, বরাবর লিখতেছি, হয়তো এটা কিছুদিনের মধ্যে শুরু হবে। জেনারেল হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 500 রোগী চিকিৎসা নেন। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে আজ থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। চাঁদপুরের ষাটনাল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এবং সাগর তীরবর্তী আরও 4টি নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলে নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সহ চিহ্নিত চারণ ক্ষেত্রগুলোতে ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। ইলিশ অভয়াশ্রম হিসেবে
এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় ইতিমধ্যে বিভিন্ন জনসচেতনমূলক কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা হয়েছে। তারপরেও যদি কেউ নদীতে এই নিষেধাজ্ঞা অমান্য করে নামে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্কিং এর জন্য রাখা বেসমেন্ট গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী 1 মাসের মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় রাজুককে দায়ী করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বাড়ির মালিকদের পার্কিং এর জন্য আলাদা জায়গা রাখতে বাধ্য করা হবে। অন্যদিকে আবাসিক এলাকাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে ধানমন্ডি থেকে এসব প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়েছেন ঢাকার দক্ষিণের মেয়র সাইদ খোকন। সাজিদ রাজুর রিপোর্ট। হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল সহ ঢাকার 2 সিটি কর্পোরেশনের আবাসিক এলাকায় গড়ে উঠেছে 6000-এর বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসবের আবার 4 ভাগের 3 ভাগই অনুমোদনহীন। তাই বসবাসের জন্য গড়ে তোলা আবাসিক এলাকা যেমন হারিয়েছে তার আবাসিক রূপ, তেমন যানজট সহ নানা সমস্যায় নাকাল নগরবাসী। এমন পরিপ্রেক্ষিতে আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা পরিচালনা বিষয়ে করণীয় ঠিক করতেই ব্যবসায়ীদের নিয়ে সোমবার আলোচনায় বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি যদি একটা হাসপাতাল আজকে এখানে করি 300 বেডের, তারপরের দিন এটা সেটা আপনারা নানান সমস্যা তৈরি করবেন, বলবেন যে এটা হয় নাই, এখান দিয়ে হয় নাই। সে রাজক দেখে না কেন 5 কাঠা বিল্ডিং এ 20 তলা বিল্ডিং হয়? উত্তরে কোনো হসপিটালের জন্য কোনো জায়গা রাখা হয় নাই, কোনো কাঁচা বাজারে কোনো জায়গা নাই। আজকে এই রোডের মাথায় কিছু দোকান বসে, পুলিশ এবং কিছু লোকজনের যোগসাজশে কয়দিন চলে, তারপরে আবার পুলিশ পিটান শুরু করে, জনগণ মারি খায়, ওই দোকানদারও মারি। আবাসিক এলাকায় কি কি থাকা দরকার এটা যদি আপনারা আমাদেরকে একটা পলিসি দিয়ে নির্ধারণ করেন। পার্কিং এর জায়গায় গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে 1 মাসের সময় বেঁধে দেন মেয়র আনিসুল হক। আর ধানমন্ডিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত ঘোষণার দাবি জানান দক্ষিণের মেয়র সাইদ খোকন। আমাদের ধানমন্ডি এলাকাতে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 2টা কমার্শিয়াল অফিস, 4টা হয়তো বাসাবাড়ি। সেই অফিসগুলোকে কিন্তু আমরা উচ্ছেদ করে দিতে পারি। আমার মনে হয় না এর জন্য খুব একটা বেশি আপনার ডিসকাশনের প্রয়োজন রয়েছে। যারা বেসমেন্টে ব্যবসা করছেন দয়া করে বেসমেন্ট খালি করে ফেলুন, আমাদের যেন ভাঙতে না হয়। আমরা কিন্তু ভেঙে দেব যদি খালি না করেন, এবং আগামী 1 মাসের মধ্যে দয়া করে বেসমেন্ট খালি করে ফেলবেন। রাজধানীর এসব নানা অব্যবস্থাপনার জন্য রাজুককে দায়ী করে পূর্তমন্ত্রী বলেন, বাড়ির মালিকরা পার্কিং এর জায়গা না রাখলে তাদের বাধ্য করা হবে। একটা এলাকা দেখলাম পুরো আপনার গাড়ির একটা শোরুম। হাউ ক্যান ইট বি? পারমিশন নিয়েও যারা পার্কিং রাখে নাই তাদেরকে অবশ্যই আমরা বাধ্য করব পার্কিং এর ব্যবস্থা রাখার জন্য। মন্ত্রী বলেন, শুধু ধানমন্ডি নয়, গুলশান, বনানী, বারিধারা সহ আবাসিক এলাকাগুলো থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো অমর 21 গ্রন্থমালা 2016। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় গতবারের তুলনায় বিক্রি দ্বিগুণ হয়েছে বলে জানালেন তারা। আর এবারের বইমেলা সবচেয়ে সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি বাংলা একাডেমির। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। অমর 21 গ্রন্থমেলা বছর জুড়ে অপেক্ষার পর মাসব্যাপী লেখক, পাঠক, প্রকাশক সহ বাংলা ভাষার বইপ্রেমীদের এক মিলন মেলা। নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে প্রিয় লেখকের বইয়ের খোঁজে প্রতিটি স্টলে প্রতিদিনই ছিল পাঠকের ভিড়। ভাষার উপরে বই, তারপরে কিছু কিনবো আলোচনাধর্মী বই। নতুন লেখকদের বই ওইভাবে পড়া হয় না, যাদেরকে মানে বেশি ফেমাস তাদের বইটাই বেশি পড়া হয়। আমার লেখা বই এবার প্রথম এসেছে বইমেলাতে, তো আমার প্রথম মোচন শেষ হয়েছে। বইমেলা বারবার এই পরিবেশে ফিরে আসুক। এবারে যে বইমেলাটা পরিবেশ ছিল, এটা সারা ওয়ার্ল্ডে মানে এই মেলাটাকে কেন্দ্র করে বাংলা ভাষাটার ব্যাপ্তি ছড়িয়েছে। গল্প, উপন্যাস, কবিতা সহ সর্বমোট 3444টি নতুন বই এসেছে এবারের বইমেলায়। মেলার স্টল বিন্যাস নিয়ে কিছুটা অসন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো বিক্রি হয় খুশি প্রকাশকরা। আর লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে প্রাণের এই মেলা, এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা। গত 5 বছরের চেয়ে এবার বিক্রির অবস্থা অনেক ভালো, সেটা বলা যায় যে প্রায় ডাবল। স্টল বিন্যাস বা এগুলির কারণে কিছুটা হয়তো মানুষ তার প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে। পুরানোদের সাথে নতুনদের বইও রাখছি, নতুনদের বই যাচ্ছে, এর মধ্যেই হয়তো কেউ একজন বের হয়ে আসবে। আস্তে আস্তে পেশাদারি হচ্ছে বই মেলা। প্রশ্ন হচ্ছে কতগুলো মানসম্পন্ন বই প্রকাশিত হয়েছে। প্রাণবন্ত এই মেলায় বাংলা একাডেমির নিজস্ব প্রকাশনার 1.5 কোটি সহ সর্বমোট 42 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবার, যা গেলবারের চেয়ে দ্বিগুণ। তবে বাঙালি জাতিসত্তায় মিশে থাকা এই গ্রন্থমেলাকে আরো সার্থক করতে সকলকে সংস্কৃতি মনা হওয়ার আহ্বান বাংলা একাডেমির মহাপরিচালকের।
অসাধারণ ভালো একটি মেলা হয়েছে। সামনেবার আমরা এই মেলাকে আরো ভালো করার চেষ্টা করবো, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। কিন্তু মানুষের হৃদয় বৃত্তির প্রসার দরকার, তাদের লেখাপড়া জানা দরকার, সংস্কৃতি মান হওয়া দরকার। আবারও অপেক্ষা অমর একুশে গ্রন্থমেলার, সেই সাথে প্রত্যাশা আগামী বইমেলায় আরও মানসম্পন্ন বই প্রকাশ হবে, মন জুড়াবে পাঠকের, আর লাভবান হবেন এই শিল্পের সাথে জড়িত সকলেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দিন দিন প্রকট হয়ে উঠছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট। প্রতি বছর বাড়ছে শিক্ষার্থী, কিন্তু ছাত্রাবাস চালু না হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তবে শিগগিরই শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হবে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2011 সালের 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 2012 সালের 24 জানুয়ারি। প্রতি বছর বাড়ছে শিক্ষার্থী, বর্তমানে মোট শিক্ষার্থী 5054 জন। কিন্তু কোনো ছাত্রাবাস চালু না হওয়ায় নানা সমস্যার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। হল না থাকায় আমরা বাইরে থেকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। ভাড়া বাসায় থাকার কারণে আমাদের নিজেদের রান্না করে খেতে হয়, এ কারণে আমাদের পড়াশোনায় খুব ক্ষতি হয়। আমাদের খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়, বন আসার কারণে অনেকদিন না খেয়ে আমাদের ক্যাম্পাসে যেতে হয়। ইউনিভার্সিটি থেকে ভাড়া বাসা অনেক দূরে হয়, পথে অনেক সময় নষ্ট হয়। অনেক সমস্যা আমাদের, তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে হল চালু করা জরুরি। নানা জটিলতায় ছাত্রাবাস নির্মাণ শেষ হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী। তবে খুব শিগগিরই নির্মাণাধীন ছাত্রাবাস চালু হবে বলে জানালেন ভিসি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট 12টি নির্মাণাধীন ভবনের মধ্যে 3টি হলো হোস্টেল ভবন। নানা সমস্যার কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারেন নাই, তবে তারা কাজ অতি দ্রুত শেষ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই হলের কাজ প্রায় 90% শেষ, বাকি কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে এবং এটি শেষ হলেই ছাত্রছাত্রীদেরকে হলে উঠানো হবে এবং তখন আমি আশা করি তাদের যে একটা অভিযোগ বা আক্ষেপ সেটি আর থাকবে না। 2012 সালের 29 নভেম্বর দুটি ছাত্র একটি ছাত্রী হল নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। এর প্রতিটির ধারণ ক্ষমতা 250 জন করে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর হাতিরপুলে একটি বহুতল ভবনে আগুন লেগে একটি টাইলসের অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 10:30টার দিকে হঠাৎ করেই মেহের টাওয়ার নামের 16 তলা ভবনের 8 তলায় একটি অফিসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় আগুন বেড়ে গেলে আরও 9টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে প্রায় আধা ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভবনটিতে 8 তলা পর্যন্ত অফিস থাকলেও উপরের বাকি তলা ছিল আবাসিক। আগুনের খবরে বিভিন্ন তলা থেকে হুড়োহুড়ি করে বের হয়ে আসেন বাসিন্দারা। এ সময় আতঙ্কিত হয়ে 2 জন জ্ঞান হারান। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের মিডল টাউনের একটি স্কুলে 16 বছর বয়সী এক কিশোরের গুলিতে আহত হয়েছে 4 শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করেছিল সে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ধর্মের অবমাননা বা ব্লাসফেমি আইন রদের পক্ষে কথা বলায় পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকরের প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। রাজধানীর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান সহ বেশ কয়েকটি শহরে এ বিক্ষোভে অংশ নেয় সুন্নি তেহরিক নামের এক সংগঠনের শত শত সমর্থক। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির মধ্যে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। 2011 সালে পুলিশের এলিট ফোর্সের সদস্য হিসেবে গভর্নরের দেহরক্ষীর দায়িত্বে থাকাকালে সালমান তাসিরকে হত্যা করেন মুমতাজ কাদরি। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে গেল সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
এশিয়া কাপ মিশনে বড় ধাক্কা খেল টাইগাররা। চোটের কারণে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। তবে স্বস্তির খবর, দলে ডাক পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। বিসিবি থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা না হলেও বিভিন্ন সূত্রে খবর জানা গেছে। গতকাল দলীয় অনুশীলন না থাকলেও পাক বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সফল হতে কোচ হাতুরু সিংহের অধীনে ব্যাটিং অনুশীলন করেন তামিম, মুশফিক ও সৌম্যরা। লঙ্কা বধের পর টাইগাররা সম্ভাবনা জাগিয়ে তুলেছে এশিয়া কাপের ফাইনালে খেলার। শক্তিশালী পাকিস্তানকে হারাতে পারলেই সত্যি হবে সেই স্বপ্নের। তবে তার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইন আরো গুরুতর হয়ে উঠেছে মুস্তাফিজের। তাই এশিয়া কাপের পরে ম্যাচগুলোতে তাকে আর পাওয়া যাবে না। আসলে শেষটায় কাটার মাস্টারের বদলি হচ্ছেন তামিম ইকবাল। সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানের মুখ দেখে দেশে ফিরেই সরাসরি মিরপুরের ইনডোরে অনুশীলনে নেমে পড়েছেন তামিম ইকবাল, সাথে কোচ চান্ডিকা হাথুরু সিংহে। এশিয়া কাপে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। তাই দলে তামিমের অন্তর্ভুক্তি নিশ্চয়ই স্বস্তি ফেরাবে টিম ম্যানেজমেন্টে। অনুশীলন শেষে দেশসেরা এই ড্যাশিং ওপেনারকে পুত্র সন্তানের পিতা হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকরা। বাংলাদেশে ব্যাটিং এর বড় স্তম্ভ মুশফিক। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মিস্টার ডিপেন্ডেবল রান খরায় থাকায় বেগ পেতে হচ্ছে মিডল অর্ডারকে। তাই পরের ম্যাচগুলোতে রানে ফিরতে ব্যক্তিগত অনুশীলনে মুশির চেষ্টা ভুলগুলো শুধরে নেবার। ফাইনালের পথে এগিয়ে যেতে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে পাকিস্তানের বোলিং অ্যাটাক, বিশেষ করে মোহাম্মদ আমিরের স্পেল। পাক বোলারদের মোকাবেলা করতেই হাথুরুর স্কুলে ব্যাটিং নিয়ে আরো বেশি মনোযোগী অফ ফর্মে থাকা সৌম্য সরকার। রানের জন্য লড়ছেন এই ওপেনার। পাকিস্তানকে হারাতে যে ব্যাটিং এ ভালো না করলেই নয়। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে হারের পর দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম বাংলাদেশ। আরও একটি এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। বিশ্লেষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা জানালেন, পাকিস্তানের বিপক্ষে জিততে ব্যাটিংয়েও ধার বাড়াতে হবে। সাব্বিরের মতো জ্বলে উঠতে হবে সিনিয়র ব্যাটসম্যানদের। আর বাংলাদেশের প্রেস ডিপার্টমেন্ট নিয়ে সন্তুষ্ট নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আরও একটি এশিয়া কাপ, আরও একটি ফাইনালের হাতছানি। তাসকিনের ক্ষুরধার ওপেনিং স্পেল, আলামিনের পারফেক্ট ডেড বোলিং আর মুস্তাফিজের ভেরিয়েশন ভারতের টপ অর্ডারের ভিত নাড়াতে আর আরব আমিরাত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে বড় ভূমিকা রাখে টাইগার বোলিং আক্রমণ। মুদ্রার উল্টো পিঠে চোখ রাঙাচ্ছে ব্যাটিং এর দৈন্যতা। এক সাব্বির ছাড়া যে কেউই নিজের খেলাটা খেলতে পারছেন না। আশিস নেহরা, নবাগত হার্দিক পান্ডে কিংবা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, বল হাতে যেই আসুক না কেন উদ্বোধনী জুটি যেন ক্রিজে থাকতেই আগ্রহী নয়। ক্রিকেট সংশ্লিষ্টরা জানালেন, বোলিং এর উপর নির্ভর করেই জয়ের ছক কষতে হবে টাইগারদের। ব্যাটিং অর্ডার বলেন বা ব্যাটসম্যানদের যে অ্যাটাকিং মুড বা অ্যাটাকিং শট খেলা, সবকিছু মিলে আমাদের টার্গেট কিন্তু 150-র উপরে খুব একটা কখনই যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি দেখবেন অন্যান্য দেশ হয়তো 170-80 করতে পারে, বাট আমাদের যে ব্যাটিং অর্ডার বা ব্যাটিং সেট আপটা হয়েছে, সেখানে আমাদের টার্গেট কিন্তু সবসময় থাকবে 150 অ্যারাউন্ড। শুরুতে কিন্তু অনেক বল সুইং করছে। টি-20 ক্রিকেটে এত সুইং করলে ওপেনারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়, কারণ ওপেনারদের উপর একটা দায়িত্বই থাকে যে শুরুতেই যে রান করে দিয়ে আসা। সতীর্থরা যখন ব্যাটিংয়ে ব্যর্থ, তখন উইকেটের চারপাশেই সমান স্বচ্ছন্দ সাব্বির রহমান। ক্রিজে দাঁড়িয়ে সামান্য স্টান্স পরিবর্তন করে ভরকে দেন প্রতিপক্ষ বোলারদের। বিশ্লেষকরা পঞ্চমুখ সাব্বির বন্দনায়। সব ধরনের ফর্মেটে ভালো করে সামর্থ্য আছে। ডেফিনেট টি-20 ক্রিকেটে একটু স্পেশাল অ্যাবিলিটি লাগে, যেটা ওর মধ্যে খুব ভালো মতো আছে, অন্যদের থেকে মনে একটু বেশি আছে। সব মিলিয়ে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও এশিয়া কাপের মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাবেকরাও বিশ্বাস করেন পাকিস্তানের বিপক্ষে ফেভারিট থাকবে টাইগাররা। এই এশিয়া কাপটা কিন্তু আমাদের বেশ ভালোই যাচ্ছে। প্রথম ম্যাচটা হয়তো হেরে গেছি, দ্যাটস ফাইন, বাট পরের দুটি ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করেছি এবং ফাইনাল থেকে জাস্ট এক পা দূরে দাঁড়িয়ে আছি। যে কোনো ফরম্যাটে যে কোনো লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার অ্যাবিলিটি আমাদের রয়েছে। টি-20তে কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচ জেতাটা আমাদের মনে কনফিডেন্স দিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে তো ডু অর ডাই ম্যাচ আমি বলবো। এখানে অনেক ক্যালকুলেশন আছে, রান রেটের ব্যাপার, দুইটা উইন হলে কি হবে না হবে, সব কিছু বাদ দিয়ে সিম্পল ক্যালকুলেশন যদি আমরা দেখি, সেটা হলো পাকিস্তানের সঙ্গে উইন করা। সো আমার কাছে মনে হয় যে পাকিস্তান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে আজ মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। দলের বোলিং ও ব্যাটিং বিভাগের উপর আস্থা রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত, এমনটাই জানালেন দলের নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিন। পাশাপাশি শ্রীলঙ্কার প্রতি সমীহ থাকলেও লসিত মালিঙ্গার দলে না থাকায় তা ভারতের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন এই স্পিনার। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে টিকে থাকার লড়াই হলেও ম্যাচের আগের দিন অনুশীলনে নামেনি লঙ্কানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়।
এশিয়া কাপ শুরুর কদিন আগেই নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জেতার সুখ স্মৃতি এখনও তরতাজা টিম ইন্ডিয়ার। তাই এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী ধোনি অশ্বিনরা। তবুও ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেল টি-20 র্যাঙ্কিং শীর্ষ দলটির। এদিকে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শিখর ধাওয়ানের পর রোহিত শর্মার ইনজুরির কারণে এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলো না খেলার শঙ্কা রয়েছে, যা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দলের শক্তিশালী বোলিং বিভাগ ও কোহলি পান্ডেরা ফর্মে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস স্পিনার রবিচন্দ্র অশ্বিনের। তাছাড়া যে কোনো উইকেট বা কন্ডিশনেই টিম ইন্ডিয়া মানিয়ে নিতে পারে বলে মনে করেন তিনি। আমাদের বোলাররা দারুণ ছন্দে আছে। নেহরা, জাসপ্রীত প্রতি ম্যাচে আস্থার প্রতিদান দিচ্ছেন। পাশাপাশি কোহলি সহ অন্যান্য ব্যাটসম্যানরা তো আছেনই। তাই অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও দলের সবাই নিজেদের সেরাটা দিয়েই খেলবে। এদিকে চোটের কারণে শ্রীলঙ্কা দলে নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা না থাকার সম্ভাবনা আছে, যদিও শুধু একজনকে নিয়ে ভাবতে নারাজ অশ্বিন। বরং টি-20 র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা শ্রীলঙ্কা দলকে সমীহের চোখে দেখছেন তিনি। মালিঙ্গা থাকা বা না থাকায় কিছু যায় আসে না, তবে তার মতো বিশ্বমানের বোলার মূল একাদশে না থাকাটা প্রতিপক্ষ দলের জন্য ইতিবাচক। তবে এই বিষয়টিকে আমি শ্রীলঙ্কার দুর্বলতা হিসেবে মানতে রাজি নই। নিজেদের দিনে যে কেউ জ্বলে উঠতে পারে, আর বিশ্বের শীর্ষ 10 দলের মতো শ্রীলঙ্কা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। এদিকে সবশেষ ম্যাচে বাংলার টাইগারদের কাছে হারের কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের জন্য। কারণ 2 ম্যাচে 1 জয় ও 1 হার ম্যাথিউস পেরেরাদের। তাই ভারতের বিপক্ষে ম্যাচটি এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। পাশাপাশি এই ম্যাচেও অনিশ্চিত লাসিথ মালিঙ্গার খেলার বিষয়টি। তাই সবকিছু মিলিয়ে বেশ চাপের মুখে থাকলেও ম্যাচের আগের দিন অনুশীলন করেনি লঙ্কানরা। এদিকে মুখোমুখি 6 বারের দেখায় সমান 3টি করে জয় রয়েছে দু দলেরই। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১ মার্চে শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু। মানচিত্রকে বাঁচাতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবেলার আশ্বাস কর্তৃপক্ষের। রাজধানীর রামপুরায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়া। ময়নাতদন্তের পর জানা যাবে বলছেন চিকিৎসক। পদ্মা সেতুতে এখন পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই 2টি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। এবং বগুড়ায় রেলের জায়গা দখলের অভিযোগ। স্থাপনা নির্মাণ সহ জমিও বিক্রি করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানে লোকবল নেই অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো